তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, দল নিষিদ্ধের আইন কি বুমেরাং হবে? এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। রাজ্জাকী ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিষয় তো শুনলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে আইন করবার সুপারিশ করা হয়েছে এবং এটি নিয়ে আলোচনাও চলছে, সমালোচনাও চলছে। একসময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছিল আইন করে দল নিষিদ্ধ করা তারা সমর্থন করে না। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে একটি ইন্ডেমনিটির মাধ্যমে। আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। আপনি দুইটা বিষয় আনলেন, যে একটা হলো জুলাই যারা অভ্যুত্থান করেছে তাদের দায় মুক্তি, আর একটা হলো শেখ হাসিনার। যদি শেখ হাসিনার প্রসঙ্গ আনি, অর্থাৎ আওয়ামী লীগ দলটার প্রসঙ্গ আনি, আমরা বিগত দিনে, অর্থাৎ যখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যখন তোলপাড় হইতেছে, অনেকেই বলতেছে যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে, একদল বলছে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে, এটা চাইছিল ছাত্ররা। তখন কিন্তু আজকের যারা ক্ষমতায় তারা বলছিল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা নই। এটা জনগণ যদি চায় কখনো, সেটা আমি জানি না, এটা ভেক্টার জনগণ কিভাবে চায়, চাইতে হয় রাজনৈতিক দলের পক্ষ থেকেই, ইন্ডিভিজুয়াল জনগণ কোনো শক্তি না। তখন তারা এই কথাটা বলছে। কিন্তু আজকে আবার যখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের দলটাকে নিষিদ্ধ না করলেও এখন পর্যন্ত তাদের কার্যক্রম যে নিষিদ্ধ সেটা এখনও বহাল রইল। এখন আপনি যদি গণতান্ত্রিক সরকারের দিকে তাকান, গণতন্ত্রের মূল্যায়নের দিকে তাকান, তাইলে যারা অপরাধী তাদের বিচার হইতে থাকবে, এবং যারা অপরাধী নয়, এমন যদি অপরাধী নয় আমরা কেমনে ধরবো? প্রাথমিকভাবে ধরতে পারেন যারা অন্তত তালিকাভুক্ত আসামি হয়েছে তাদেরকে আমরা যদি প্রাথমিকভাবে তো আসামি ধরি, এদেরকে বাদ দিয়ে আপনি তাদের রাজনীতি করার অধিকারটা যদি দেয় আজকে গণতান্ত্রিক সরকার, সেটা নিয়ে আমি বিরোধিতা করব না। এখন ওনারা কার্যক্রমটাকে বহাল রাখছে, যে নিষিদ্ধ করছিল ওই সরকার, এবং তখন বলা হয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এগুলো করা যায় না। তখন তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে হয়েছে আলটিমেটলি, কিন্তু সেটাকে যখন আজকে রূপান্তর করলো, মানে আইনি রূপ দিল যে আপাতত যতদিন পর্যন্ত না হয় এটা, তাহলে তাদের কার্যক্রমটা থাকতেছে, স্টপ থাকতেছে। এখন এখানে একটা বিষয় আছে আমার যেটা ভাবনার বিষয়, তাহলে কি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, আজকে প্রায় 1.5 বছর গড়ায় 2 বছরের কাছাকাছি যাচ্ছি আমরা, এখন পর্যন্ত কিন্তু আমরা শুনি নাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে, কারণ শেখ হাসিনা যেহেতু এখনও কথা বলেন, ফোনে কথা বলেন, নানানভাবে যোগাযোগ হয়, আমি চোখে না দেখলেও বিশ্বাস করি, সেক্ষেত্রে আমরা এখনও শুনি নাই যে উনি কোনো ব্যক্তিরে ভারপ্রাপ্ত সভাপতি বানাইছেন কিংবা কাউকে দায়িত্ব দিছেন। আমি এমনও শুনছি যে শোনা কথা বলা ঠিক না, তারপরেও সোশ্যাল মিডিয়াগুলো আসে যে ফাইনালি শেখ রেহানার ছেলে পর্যন্ত নাকি গিয়ে দেখা করছিল এবং তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কোন পক্ষ থেকে সেটা আমরা জানি না, কিন্তু উনি রাজি হননি। অর্থাৎ দলের সভাপতি পদটা উনি এখনও ছাড়ছেন না, এবং সভাপতি পদটা না ছাড়লে তো ন্যাচারালি আপনি পার্টিটা যেহেতু একটা পরিবার কেন্দ্রিক, এখনও বাংলাদেশে আওয়ামী লীগের কারো ক্ষমতা নাই যে নিজে ঘোষণা করবে যে আমি আওয়ামী লীগের সভাপতি। সেকেন্ড ম্যান, থার্ড ম্যান কেউ তাকে মানবে না, কিন্তু উনি বললে মানবে। তাহলে এখনও উনি ক্ষমতার দিকে মারাত্মকভাবে লোভী, এবং যে দেশ তাকে আশ্রয় দিছে, আমার ধারণা সময়ের ব্যবধানে তারা এখন মাইনাস করছে কিনা আমি জানি না, কিন্তু সময়ের ব্যবধানে তার প্রয়োজন ফুরিয়ে গেলে ওটা ফেলে দিবে।
কারণ রাজনীতিতে এই ব্যক্তিগত কোনো প্রেম নাই, এখানে গিভ অ্যান্ড টেক, স্বার্থ থাকতে হবে এবং এটা কোনো অপরাধ নয়। আমি আমার দেশ দেখব, প্রতিবেশী দেশ তার দেশ দেখবে, আমেরিকা তার দেশ দেখবে, চায়না তার দেশ দেখবে। বরং আমার দেশে বসে কেউ যদি অন্য দেশ দেখে, সে তাকে আমি চিনি বা না চিনি, আমি তাকে একটা কীটপতঙ্গের চেয়েও বেশি ঘৃণা করি। আমি বলছি না কে করে, যদি কেউ করে তাকে আমি কীটপতঙ্গের চেয়েও ঘৃণা করি। এখন আসেন, এই যে এত বড় একটা দল আমরা বলি আওয়ামী লীগ দল, তার এটা যখন নিষিদ্ধ করতে পারছে, তাহলে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ যে ক্ষমতাবান ছিল, কিংবা যাদের ব্লেসিংস তার উপরে বেশি ছিল, কিংবা যেই স্টেক হোল্ডাররা তাকে ভালোবাসতো মানে কাজের জন্য, তাদের কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে কিনা, 1, 2 বিকল্পকে কেউ জায়গাটা দখল করছে কিনা। তা না হলে আমার কাছে মনে হয় না যে এত দ্রুত সিদ্ধান্তের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম, একটা নির্বাচিত সরকার, বিশেষ করে যারা বলছিল নির্বাচনের আগে যে এটা এইভাবে কার্যক্রম বন্ধ করা যায় না, তারা যখন সেটাকে বহাল রেখেছে, তখন আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা অন্য কেউ নিয়ে গেছে, কিংবা নেওয়ার চেষ্টা করছে, কিংবা আশ্বস্ত করছে আমরা নিতে পারবো, সে যেই হোক, এটা আমার প্রশ্ন না। সেকেন্ড থিং হইল, যদি তাই হয় তাহলে কি লং রানে বাংলাদেশে এখন ভাবা হচ্ছে জামাত কিংবা এনসিপি তারাই বিরোধী দলে কেউ থাকবে? কারণ আওয়ামী লীগ আর দ্বিদলীয় শাসন, আমরা এই দুইটা দলই তো বড় দল, তো সেক্ষেত্রে এখন কি চিন্তাভাবনা এরকম হচ্ছে যে বিরোধী দল হিসাবে জামাত কিংবা এনসিপি? তা না হলে আপনি এত বড় দলটাকে কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন, উল্টা দিকে যদি আমরা দেখি, ওইদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আদালত, সেখান থেকে কিন্তু চিফ প্রসিকিউটর সরাই দিচ্ছেন, আগে যে ছিল। সরাই দেওয়ার পর আমার বলতে হবে না ওটার হাল হকিকত কী, ওটা যে আগের চেয়ে 20 ভাগের 1 ভাগ ফর্মেও নাই, এটা বোঝা যায়। তাহলে তাকেই বা আমি সরাবো কেন? তাই সব কিছু মিলে একটা জটিল সমীকরণের দিকে যাচ্ছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আর আজকে যদি আওয়ামী লীগ এই শেখ হাসিনার জন্য যদি পদ না ছাড়েন, আর তার জন্য যদি তার দলের দুরবস্থা হয়, সেটার দায় শেখ হাসিনা নিজেই থাকবেন। এটাকে বলে লোভমোহ এমন পর্যায়ে গেছে যে সেখান থেকে সে ফিরে আসতেছে না। এইবার আসেন দায়মুক্তি প্রসঙ্গে। দায়মুক্তি নিয়ে আমরা শুনবো। আমরা একটু এই বিষয়ে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটু আজিজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আজিজ ভাই, একই বিষয়। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে, রাজ্জাকি ভাই আপনাকে। আমার 2 রকম বক্তৃতা। একটা হচ্ছে যে এটা আজকে যেটা আইন করলো, অর্থাৎ পাশ করলো, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেই সন্ত্রাস বিরোধী আইন পাশ। এটা হলো মূল কথা। অর্থাৎ আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেটা বহাল থাকলো। এবং সেটাতে ছিল শুধু আওয়ামী লীগ না, তার ভাতৃপ্রতিম সংগঠন, অঙ্গ সংগঠন, তাদেরও নেতাকর্মীদের আইনের আওতায় আনা যাবে, এরকম একটা। তো হয়তো অতটুকু আছে কি না, যেহেতু এটা সংসদীয় আকারে প্লেস করা হয়েছে, এখনও ডিটেলটা জানি না। তবে আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধ, এটা বহাল আছে। এখানে 2টো দিক হলো। একটা হলো, আগেও বলেছি, বিএনপি বলেছে যে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, হ্যাঁ, এটা বলেছে। আমি যেটা বলেছি যে একটা গণতন্ত্র যদি চাই, তাহলে রাজনৈতিকভাবে কোনো দলকে মোকাবেলা করতে হবে। কোনো দল, গণতন্ত্রের সমাজে একটি দল আর একটি দলের নিষিদ্ধ চাইতে পারে না, এটা পরিষ্কার। কারণ হচ্ছে নিষিদ্ধ করে যে আগেও কোনো দলকে, যেমন জামাত কয়বার নিষিদ্ধ হয়েছে দেখেন। জামাত তো এখন তো আছে, জামাত আছে, বড় দল হিসেবেই আছে, এখন তো অপোজিশনে আছে তারা। তো সুতরাং নিষিদ্ধ সমাধান না। আমি এই জন্য বারবার উদাহরণ দেই, যদি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার সরকারি, তার প্রশাসন দীর্ঘায়িত না করার চেষ্টা করতো, 6 মাসের ভিতরে নির্বাচন দিত, আর দলগুলো যদি 6 মাসের ভিতরে নির্বাচন করত, তাহলে কিন্তু নেপালের মতো ঘটনা ঘটতো। অর্থাৎ তরুণরা কিন্তু সামনে চলে আসতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের বিতর্কিত করছে। এখন বিএনপি, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দিছে, বিএনপি সেটাকে আপনার আইনে পরিণত করলো। সুতরাং এটা ছোট আকারে দেখা ঠিক হবে না। দ্বিতীয়, ধরেন এখন এই আওয়ামী লীগ যেমন ধরেন স্পিকার ছিল শিরীন শারমিন, তাকে তো আপনার জেলখানায় দেওয়া হয়েছে, তাই না? হত্যা মামলাও দেওয়া হয়েছে, কিন্তু হত্যা মামলা রিমান্ডে চাইছে, রিমান্ড দেয়নি, তাকে জেলখানায় পাঠাইছে। হয়তো আমার অনুমান তিনি বেল পাবেন, বেল পায়ে সে তো ক্লিন হবেন অনেকটা, আমি বলবো, বা কেসও তাড়াতাড়ি হিয়ারিং হতে পারে। তো এখন শেখ হাসিনা
তার নির্দেশ ছাড়া আওয়ামী লীগের কেউ কোনো দায়িত্ব নেবে না, এখনও ওই পর্যায়ে আছে। কিন্তু ভারত প্রথম থেকেই বলছে আমরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চাই, কাজ করতে চাই। খেয়াল করেন, তো এখন নির্বাচিত সরকার বিএনপি 2/3 মেজরিটির সরকার, এবং ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু যথেষ্ট টানাপোড়েন চলছিল ভারতের। এখন কিন্তু সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে, কারণ ভিসা চালু হয়েছে, মানুষ যাতায়াত শুরু করছে। ভারতও বাংলাদেশকে সাহায্য করার জন্য আছে, যেমন তেল আনার ব্যাপারে চেষ্টা করতেছে, এরকম হচ্ছে। তো এখন ভারত যদি মনে করে যে এখন আর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালায় গেছে, পচা মাল দেওয়ার চলবে না, এখন ফ্রেশ মাল দরকার, আর ফ্রেশ মাল ধরের কথায় উদাহরণস্বরূপ শিরিরকেই সামনে দিল। একটা শিক্ষিত লোক, ভালো লোক, তার তো আসলে দোষ নাই, এখন জেলখানার নিচে তারা ক্লিন করে ছেড়ে দিল। অর্থাৎ যেটা আগে একটা আলোচনা চলছিল, রিফাইন আওয়ামী লীগ যদি এরকম দেখা যায় নির্দোষ লোকজন দিয়ে একটা আওয়ামী লীগ দাঁড়া করলো, এটা যদি বিএনপির এটি কি আপনার স্পেকুলেশন? এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এটা সাক্ষী প্রমাণ নেই আমার কাছে, এটা মানে বাজারে গুজব ছিল। রিফাইন সাবের হোসেনকে এক হিয়ারিংয়ে, লোয়ার কোর্ট এক হিয়ারিংয়ে 6টা খুনের মামলা, তাকে এক হিয়ারিংয়ে বেল দিছে না। এটা কি অসম্ভব কাজ? উনি তো সুপ্রিম কোর্টের লয়ার, আদালত বন্ধের দিন, এটা অসম্ভব জিনিস এই সম্ভব ঘটেছিল। তখন মনে আলোচনা আসছিল না সাবের হোসেনকে দিয়ে বোধহয় আওয়ামী লীগ অর্গানাইজ করাবে। এরপরে ধরেন তাজউদ্দিনের ছেলে মেয়ে দুটোর সাথে তো ইউনুসও চেষ্টা করছে আমার কাছে, এছাড়া তারাও কিন্তু নিজেরাও মতামত দিছে, তারা কিন্তু এর ভিতরে আসতে রাজি না, যে ওই পরিবার দিয়ে আর হবে না, পরিষ্কার তারাও বলছে। তো এখন কি ঘটবে বলা মুশকিল। এটা আমার কাছে মনে হয় যে যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, ভারত যেভাবে চাইবে আওয়ামী লীগ, ভারত হাসিনার বিশ্বস্ত। আবার দুদিন আগে খবর বেরিয়েছিল যে শেখ হাসিনাকে কাতারে পাঠাতে চাচ্ছে, শেখ হাসিনা রাজি হয় না। এটা তো প্রথম থেকেই তারা প্রথম দিকেও চেষ্টা করেছে, কেউ নেয় নাই, শেখ হাসিনাকে নেয় নাই। তখন শেষ পর্যন্ত আপনার সংসদীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে হাসিনাকে আশ্রয় দিয়েছে। তখন তো আমরা তার কথা শুনি নাই প্রথম দিকে, কোথায় রাখছে, কিভাবে আছে জানি না। কিন্তু এটা ঠিক যে আমরা যেটা মনে করি যে শেখ হাসিনাকে তো ফেরত দিচ্ছে না, আবার সরকার চিঠি দিচ্ছে, আজকেই আমি নিউজ দেখলাম, চিঠি দিচ্ছে তাকে ফেরত চায়, হয়তো ফেরতও দিবে না। কিন্তু তখন হয়তো এটাও একটা চাপ হইতে পারে যে তুমি ফেরত যাও, যদি না যায় তাহলে বিএনপি তোমার দিয়ে হবে না, এই আওয়ামী লীগ তোমার দ্বারা হবে না, রিফাইন আর নির্দোষ লোক বার করো, তুমি অন্যকে নেতৃত্ব দাও। এরকম একটা কিছু আমার মনে হয় আওয়ামী লীগের একটা কিছু ভারতের সাথে এখন বিএনপি কীভাবে ডিল করে জানি না, একটা আওয়ামী লীগের নেতৃত্বের একটা পরিবর্তন আসলেও আসতে পারে। এটা কিন্তু আমার সম্পূর্ণ স্পেকুলেশন, এটা কিন্তু কোনো আমি এটা নির্ভর করছি না। এখন ধরেন সন্ত্রাসবিরোধী এই যেটা বলা হয়েছে যে অভ্যুত্থানের শক্তিদেরকে দায় মুক্তি দেওয়া, এটা কিন্তু তখন যেটা আসছিল পেপার পত্রিকা মিডিয়াতেও লেখা হয়েছিল যে মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। দায় মুক্তি দেওয়া হয়েছিল 72-এ এসে। কারণ হচ্ছে যে তখন আওয়ামী লীগ সরকারে তখন কিন্তু অনেক ব্যাংক লুট, ডাকাতি অনেক কিছু বাড়ছিল। তখন দেখা গেল এক জায়গায় ডাকাতি হলে মুক্তিযোদ্ধা ধরে নিয়ে যায়। যেমন আমাকে 3বার থানায় লয়ে গেছে অকারণে, অস্ত্র মামলায়। আমার কাছে অস্ত্র নাই, কিছু নাই, আমার 3বার আমার বাবা যায় ছাড়া আনে। তো এরকম আর কি, উদাহরণস্বরূপ দিলাম। এই জন্যই বলছি যে ওই দায় মুক্তি আর এই দায় মুক্তি, হ্যাঁ এখন অভ্যুত্থান ঘটছে, তারা তো রিস্কে আছে। এখন অভ্যুত্থানটা আমরা, এটা তো আজকে পাস হয়েছে, দায় মুক্তিটা পাস হয়েছে, এটা ক্লিয়ারটা জানি না কতদিন থেকে কতদিন দায় মুক্তি। এখন স্বাভাবিক দায় মুক্তি, এখন ধরেন 5 আগস্ট পরিবর্তন হয়েছে, তার পরের দিন যে সরকার ছিল না, এটা ঠিক। কিন্তু পুলিশ স্টেশন তো প্রায় 60% পুলিশের আগুন লাগছে, পুলিশ ধুলায় মারছে, এগুলোর বিচার হবে কি হবে না, দায় মুক্তি কত থেকে কত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছিল যে 24 এবং 25 এইভাবে বলা হয়েছিল। তো 24 তারিখে 24 তো ওই পুলিশ হত্যা ঢুকে পড়ে, 24 যদি ধরেন তাহলে 24 দিলে তো হিসাব করতে তো জানুয়ারির থেকেই পড়ে। সুতরাং এইটা কিভাবে পাশ করলো, কালকে হয়তো পেপারে ছাপা হলে, পত্রিকায় ছাপা হলে আমরা বুঝবো যে আইনটার ভিতরে কি আছে। তবে এই দায় মুক্তি যেটা দেওয়া হয়েছে, আমার কথা হলো ফৌজদারি অপরাধে যেই করুক, যেভাবেই করুক, যে সময়ই করুক, তার বিচার, আইনের শাসন চাইলে তার বিচার হইতে হবে।
এটা করলে হবে না। এখন আপনি মব সন্ত্রাস করে এরে তুলে দিচ্ছেন, এরে উঠায় মানে দিচ্ছেন। সেটি আপনি বলতে চাচ্ছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময় 5 আগস্টে যে ঘটনা ঘটছে, ধরেন যেগুলো ঘটছে 5 আগস্টে পর্যন্ত আমার তো মনে হয় দায়মুক্ত বৈধ। কারণ তখন তো অভ্যুত্থানে আপনার স্নাইপার দিয়ে মারি ফেলছে, সে বিচার করতেছি না, আমরা তদন্ত করতেছি। ঠিক ছাত্র জনতাকেও যারা হত্যা করছে তাদেরও বিচার হতে হবে, ছাত্রদেরকেও দায়মুক্তি দিয়ে। ছাত্রদের তো আনাম যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, তারা তো তখন দোষী না, সুতরাং তাদের দায়মুক্তি দিতেই পারেন। কিন্তু আমার কথা হলো 5 তারিখে চেঞ্জ হলো, 6 তারিখ থেকে যা ঘটলো এগুলোর দায় কে হবে? সুপিরিয়র রেসপন্সিবিলিটি তো আছে। ধরেন 32 নম্বর টম্বর সব ভেঙে গুড়ায় দিছে, ওটা তো ট্রাস্ট ছিল। আমার বক্তব্য হচ্ছে ওই দিন অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুস সাহেব কোনো কথা বলে নাই, ওখানে আপনার মানে বুলডোজার দিয়ে আপনি বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরের ঘটনাগুলো অবশ্যই দায়িত্ব। এই যে ধরেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওনাদের কোর্টের ভিতরে বম্ব ঢুকে গেছে, আপনার বুলডোজার দিয়ে ঘর ভাঙছে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো কথা বলে নাই। তাতে বোঝাই গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ইনডাইরেক্টলি ব্যাকিং ছিল। তাহলে যদি আপনি ওইটার জন্য কোনো বিচার আনেন, তাহলে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি যদি শেখ হাসিনার বিচার হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হবে না কেন? জি, আবার দেখেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়েছে বিবিসিতে, তিনি বললেন যে কোনো আমেরিকার সাথে কোন চুক্তি হয়েছে, কোন চুক্তি হয়েছে আমি কিছু জানি না। আপনি জানেন না কেমনে? আপনি অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী। আসবে আপনার কাছ থেকে আরো শুনবো, আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আজিজ ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম ইনডিমনিটি নিয়ে। তখন হচ্ছে কি মুক্তিযোদ্ধাদের ইন্টিমিউনিটি ছিল, 72 সালে করা হয়েছিল ওই কারণে। এখন আমার বক্তব্য হচ্ছে তখন কিন্তু 71-এর যুদ্ধের সময়ের ইন্ডিপেন্ডেন্টি দেওয়া হয়েছে, পরে ফৌজদারি অপরাধের জন্য ওপেন। আমি অপরাধ করলে বিচার হবে, অপরাধ না করলে হবে না, কিন্তু হ্যারাস করা মানে আপনি বলতে চাচ্ছেন যে 5 আগস্ট পরবর্তী সময় বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে যে অঘটনগুলো ঘটেছে সেগুলো অপরাধ হিসেবেই বিবেচনা করতে হবে। উচিত। এখন আমি এটা কিভাবে আছে ভিতরে আমি তো জানি না, হয়তো ওভাবেই আছে। হয়তো আমার আমরা একটু বক্তব্য রাজ্জাকি হচ্ছে ভাই, ফৌজদারি অপরাধ, তিনি সিনিয়র লয়ার, ফৌজদারি অপরাধের, মানবতা বিরোধী অপরাধের মাপ হয় না, পরিষ্কার আইনের চোখে তার বিচার হতে হবে। জি, আমরা একটু রাজ্জাকি ভাই আপনার কাছ থেকে শুনতে চাই একই বিষয়ে। একই বিষয় শুনেন, দায় মুক্তি যে বিষয়টা, আপনি ইন্ডেমনিটি তো আমরা অনেক পাইলাম, যেমন উনি যুদ্ধের সময় একটা ইন্ডেমনিটি বললো, আলটিমেটলি সেটা থাকে নাই। ইভেন সাধারণ ক্ষমা করছিল শেখ মুজিবুর রহমান সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই রাজাকারদের, ফাইনালি তো সেটা থাকে নাই, মানবতা বিরোধী আইন বিচার হয়েছে। ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন হত্যা করা হয় তারপরে কিন্তু একটা ইন্ডেমনিটি হয়েছিল, সেটাও কিন্তু পাক্কা 20-21 বছর পর ওপেন হয়েছে। এটার মানে হচ্ছে এই দায় মুক্তি এমন একটা জিনিস, যারা ঘটনাটা ঘটায় একটু ওই রাজাকারদের মাফ করে নাই, করছিল যুদ্ধাপরাধীদের, সাধারণ ক্ষমা করছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করছিল, যুদ্ধাপরাধের যাকেই করুক যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা, 179 জন তখন পাকিস্তানে চলে গেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করছিল বঙ্গবন্ধু, আমি সেটা বলছি। অর্থাৎ যারা ঘটনাটা ঘটায় তারা তাদের সেফটির জন্য একটা ট্রেডিশনালি দায় মুক্তি চায়, ইন্ডেমনিটি চায়। কিন্তু বাংলাদেশে এখন ইন্ডেমনিটির উপরে মানুষ আস্থা এই কারণে নাই, অতীতে যেহেতু রিওপেন হয়ে গেছে, রিওপেন হওয়ার পর যখন বিচার আচার হয়েছে, এখন আর ইন্ডেমনিটির উপরে আস্থা থাকার কথা না, নাম্বার 1। নাম্বার 2, দায় মুক্তি সনদ আপনি দিলেন কাদেরকে? যারা ঘটনাটা ঘটাইলো অভ্যুত্থানের নামে, ফ্রন্ট লাইনে যারা ছিল। এখন যে যত কথাই বলুক, আপনারা যদি সবাই ক্লেম করেন যে আমরা সবাই ছিলাম, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এত জটিলতার কোনো কারণ নাই। তার মানে এখানে গণ্ডগোল আছে। তাই এই যে দায় মুক্তি আপনি দিতেছেন যাদেরকে, আমার প্রশ্ন হলো বিরোধী দলে তারা আছে এখন, যদি আমি ছাত্রদেরকে ধরি, তাদের একটা বিল উত্থাপন করা দরকার প্রথমত পার্লামেন্টে, যে দায় মুক্তি দিচ্ছেন কেন? দায় মুক্তি মানে আই হ্যাভ কমিটেড সাম রং, যেটাকে আপনি উত্থাপন করা যাবে না বলে আমাকে ধামাচাপা দিচ্ছেন কেন?
আগে পার্লামেন্টে বিল আনেন যে আমরা যে জুলাই অভ্যুত্থানটা করছিলাম সেটা কোনো সন্ত্রাসী ঘটনা নাকি এটা জাতির জন্য প্রয়োজন ছিল এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এরা অগ্রণী ভূমিকা পালন করছে। এইভাবে একটা বিল আনা খুব জরুরি। কিসের দায় মুক্তি? দায় মুক্তি মানে হচ্ছে এরকম, আমি তখন ইস্পানিতে পড়ি হোস্টেলে, আমাকে সাম মেজর ছিল ওখানকার সেক্রেটারি, সে আইসে আমাকে ডাইকে বলতেছে আমার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে। লাস্টলি আমার নানানভাবে আমি এগুলো করি নাই। সবশেষে কি বলছে জানেন সে? তুমি বলো যে আর কোনোদিন করবা না। আমি কি এটা বলবো মানে কি? আমি কি করছি? আপনি যদি বলেন যে আমি আর করবো না মানে আমি করছি, আমি তো করিই নাই। তা প্রশ্ন হচ্ছে যে এটা দায় মুক্তি আপনি দিবেন কেন? দায় মুক্তি তখন হয় যে এটাকে যদি অপরাধ হিসেবে গণ্য করা হয়। আপনি কি সন্ত্রাসী ঘটনা হিসাবে কিংবা রাষ্ট্রদ্রোহী হিসাবে কিভাবে গণ্য করতেছেন? গণ্য করলে দায় মুক্তি, গণ্য করলে ছাত্ররা বা এটা মানবে কেন? ছাত্ররা চাইছে এটা। আমি ছাত্র চাইছি, আমি তো বলতেছি বিলুপ্ত। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আমরা নির্বাচনের আগে গণভোট করেছি, নির্বাচন করার পর বলতেছি গণভোট আইন নাই, আছে না? তা আমরা বলতে পারবো না কেন? আমরা তো সবার সেফটির জন্য বলতেছি, দায় মুক্তি কোনো বিষয় না। কেন বলছি? এইটার সাথে জুলাই সনদের বাস্তবায়নটা রিলেটেড। জুলাই সনদের সাথে দুইটা পক্ষ বিপদগ্রস্ত যদি বাস্তবায়ন না করে। দুই পক্ষ বিপদগ্রস্ত। প্রথম পক্ষ কারা? প্রথম পক্ষ হইল এই যে যারা আন্দোলন করছে, অভ্যুত্থান করছে, যারা যাদেরকে আপনি দায় মুক্তি দিচ্ছেন। এই দায় মুক্তি তো যে কোনো সময় ইন্ডেমনিটি উইথড্র করে তার বিচার করা যাবে, 50 বছর বয়স, 70 বছর বয়সেও তাদের। আর যারা আজকে টেক ওভার করছেন তারা কিন্তু জুলাইয়ের যে অভ্যুত্থান তার বেনিফিট নিছেন। গল্প আপনি মুখে যতই করেন, ওই বেনিফিট নাইলে 29 সাল পর্যন্ত বৈশা থাকতে হইতো, আরও 100 রান পিটাইতে পারতেন। 300 রান পিটাইছেন এর আগে, আর 100 রান পিটাইতে পারতেন, সরকার যাইতো না, 29 সাল পর্যন্ত বসে থাকতে হইতো। তো সে কারণে তাদের সেফটিও দরকার। কেন বলছি? তারা ফুল টাইম সংবিধানের কথা বলতেছেন, ফুল টাইম সংবিধান ভায়োলেট করতেছেন। কিভাবে? আপনি সংবিধানে যতক্ষণ মতো এক্সিস্টিং যা যা আছে তা যদি ফলো না করেন তাহলে ভায়োলেশন অফ কনস্টিটিউশন। সংবিধানের 4 ক বঙ্গবন্ধুর ছবি ঝুলছে না। সংবিধানের 6ষ্ঠ তফসিল, সেখানে স্বাধীনতার ঘোষক বলা আছে বঙ্গবন্ধুকে, অথচ আমরা লেখা আছে একটা, পড়তেছি আর একটা এখন সভা সমিতিতে নানান জায়গায়। তাহলে এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, এটার জবাব দিছে পার্লামেন্টে কি? আমরা তো সেজন্যই সংশোধন চাই। আপনি সংশোধন করে যেদিন এগুলো সরাই দিবেন ওই দিন তো শেষ, ওই দিনের পর থেকে অসুবিধা নাই, কিন্তু তার আগ পর্যন্ত এই অপরাধ হচ্ছে যতক্ষণ তো সংবিধানটা বহাল আছে। তাইলে এই যে দায় মুক্তি যাদের দিতে যাচ্ছেন এরাও বিপদগ্রস্ত হবে। আর যে কোনো সরকার ক্ষমতায় এসে সংবিধান যতই সংশোধন করেন, এই যে সময়টায় আপনি সংবিধান ভায়োলেট করছেন সেটার জন্য আপনার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ড্র হবে। যেটা আজিজ ভাই বললো, ক্রিমিনাল প্রসিডিংয়ের কোনো মেয়াদ নাই, এটা তামাদি হয় না। সে কারণে আমি বলতেছি এই দুই পক্ষের সেফটির জন্য দিস ইজ অনলি দ্য ডোর। জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আলোকে যেটা আসছে আপনি করেন, আপনি নিশ্চিত থাকেন দুই পক্ষ সেফ। এখন যে যত কথা বলেন আপনি, দুই পক্ষ কিন্তু সেফ না। কেন সেফ না? আপনি আওয়ামী লীগ বাদ দেন, কালকে যদি তৃতীয় একটা দল ক্ষমতা আসে, কোনোভাবে ক্ষমতা আসে, অল্প সময়ের জন্য যদি আসে, ফর দ্য টাইম বিং, ইভেন যেভাবে সংসদটা আগাচ্ছে আমরা দেখতেছি, আমরা এই যে নেপালের রেফারেন্স দেয়, কেউ নেপালের আদা রেফারেন্স দেয়। নেপালের ইতিহাস বলতে হবে 2008 সালে তার রাজতন্ত্রের পতন হয়েছে। 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত 14 বার সরকার বদল হয়েছে, 14 বার। আপনি বুঝেন 17 বছরে 14 বার সরকার বদল হওয়ার মানে আনস্টেবল সিচুয়েশন। আমারও কিন্তু 24-এর 7ই জানুয়ারির পর থেকে একটা সরকার 6 মাসে গেল গা, শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেব আসলেন, 1.5 বছরে গেলেন গিয়ে। এখন একটা সরকার আসলেন, ফ্রম ডে ওয়ান বিরোধ তৈরি হইতেছে। এবং যেভাবে হচ্ছে আপনি কিন্তু পার্লামেন্টের থেকে তারা বাইরে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? তার তো কোনো ইউজ নাই, তার তো কোনো প্রয়োজন নাই। আপনি 2/3 মেজরিটি আপনার হাতে আছে, আপনি চিবায় যেভাবে মন চায় সেভাবে আপনি পার্লামেন্টে চালাবেন। সুতরাং আপনি নেপালের উদাহরণ খালি লাস্ট লাইনটা দেন কেন। আমার এখানে যখন বঙ্গভবনে ছিল তখন অন্যান্য রাজনৈতিক দল ছিলেন না। সেদিন দেখলাম পার্লামেন্টে একজন সিনিয়র রাজনীতিবিদ, ওই বাচ্চাদের তুলনায়, মানে হাসনাত আবদুল্লাদের তুলনায় অনেক সিনিয়র, সে বইলে ফেলতেছে বিপ্লবী সরকার গঠন করেন নাই কেন। আমি আবার তাকে জবাব দিচ্ছি, আপনি বঙ্গভবনে ছিলেন না, আপনি বলেন নাই কেন? আপনি তার উপরে এই ব্লেম গেম চলতেছে বাংলাদেশে। সুতরাং আমি ফিউচার খুব যে ভালো দেখতেছি তা না, কারণ ফ্রম ডে ওয়ান আপনি সংঘর্ষে গেলেন, আপনি প্রতিশ্রুতি দিয়ে আসলেন গণভোট পাস করাবেন সব, আর এখন এসে সব আপনি রিভার্স করে ফেলতেন, সরে যাচ্ছেন। তাতে দুই পক্ষ বিপদগ্রস্ত, কোনো সন্দেহ নাই। এবং এই দুই পক্ষের সেফটির জন্য জুলাই বাস্তবায়ন অর্থাৎ সংবিধান সংস্কার করা খুবই
জরুরি এবং সেটাই দুই পক্ষকে সেভ করবে। তা না হলে এর কনসিকোয়েন্স কি হবে আমরা জানি না। জি আজিজ ভাই। না, এখানে বিএনপি বলছে জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। হ্যাঁ, তো ওইটাই এই জুলাই সনদ, এটা হলো ওইগুলোই বিবাদের কথা। হ্যাঁ, না বিবাদের কথা না, এখানে আছে তো লেখা আছে, এটা আউলায় দিছে আলী রিয়াজ, ডক্টর ইউনূস বিএনপিকে তাক করে আপনি গণভোটে গেলেন কে? গণভোটে গেলেন কেন? আপনি শোনেন, এই যে গণভোটে দেখেন, এই যে একটা উদাহরণ কই, উচ্চ কক্ষ নিম্ন কক্ষে এখানে বলা আছে এই যে 24টা দল একমত হয়েছে উচ্চ কক্ষ, হ্যাঁ, আর 7টি দল এবং জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখানে নিচে নোট দিয়ে রাখছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তার মানে বিএনপি এটা বাস্তবায়ন করতে বাধ্য না, তাদের মুক্তি দেওয়া হয়েছে। মানে জুলাই সনদ সেই সুযোগ, এইটাই তো স্বাক্ষর করছে, এটাতেই স্বাক্ষর, যেখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সবটার ভিতরে এরকম লেখা আছে। তো বিএনপি তো সেটা তো অবশ্যই সেটা তো হুবহু পাস করবে না, তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে তো হানা ভোট নেয় নাই, 4 দফা দিয়ে দিছে, সেখানে তো নাই। তো বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলো দিছে সেইগুলোই তো সংসদের মাধ্যমে পাশ করবে, তো অসুবিধাটা কোথায়? আপনার জুলাই সনদ টোটো বাস্তবায়ন করতে হবে কেন? ওটা নিয়েও তো প্রশ্ন আছে। আপনি যা কিছু ঢুকায় দিয়েছেন, জুলাই সনদ, সংসদ সংস্কার পরিষদ, এগুলো এক প্যাকেজে বাস্তবায়ন করতে হবে। দেশে আইন নাই, দেশে আইন নাই। 47 সালের সংবিধান ছুঁড়ে ফেলছেন, 71-এর সংবিধান ছিঁড়ে ফেলে দেবেন, 74-এর সংবিধান লিখতে পারবেন না। যে বিপ্লব হয়, বিপ্লব করলে রাষ্ট্র কাঠামো চেঞ্জ হয়েছে, সেখানে হয়েছে তো, অনেক দেশে হয়েছে তো, করেন আপনি। ফ্রান্সে হয়েছে, রেভলিউশন হচ্ছে, কয়েকবার হয়েছে করছে, চেঞ্জ করছে। দ্বিতীয় বিপ্লব, প্রথম বিপ্লব, দ্বিতীয় বিপ্লব, এরকম হয়েছে। তা আপনিও করতেন। সব ভেড়ার মতো আপনার প্রধান সেনাপতি ডাক দিছে, চলে গেছেন, আবার বঙ্গভবনে ঢুকাইছে, ওখানে চলে গেলেন। কারো মাথায় এগুলো সব গেছে, ছাত্ররা গেছে, ভাড়ার মাংস ইউনূস তখন ছিল, ছাত্ররা গেছিল, হ্যাঁ ছাত্ররা গেছে, ছাত্ররা বঙ্গভবনে শেখ মুজিবের ছবিটা নামাইছে ছাত্ররা, জেনে রাখেন। না সেনাপ্রধান ডাকছিল, ভেড়ার মতো গেছে বললেন। ভেড়ার মতোই তো, তাহলে এগুলো আউলা বাজিছে কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি যে ছাত্ররা যায় নাই। ছাত্ররা গেছে তো, কোথায়? যারা উপদেষ্টা গেছে ওত নিছে না কবে? সে তো আরেক চ্যাপ্টার। সেনা প্রধানের বাসায় গেছিল কিনা ভেড়ার মতো বাসে চড়ে, বলেন? সেনা প্রধান আসিফ নজরুল ডেকে নিছিল, গেছিল। ছাত্ররা গেছিল কিনা? হ্যাঁ গেছিল। আবার বলতেছেন গেল, আমি বলছি যায় নাই। ওখান থেকে আবার সেনা প্রধান যায় নাই। আপনি শুনেন, মিসকোট করেন না আজিজ ভাই, ইউ আর সিনিয়র পারসন। আমি নিশ্চিত করে বলেছি ছাত্ররা যায় নাই। তারপরে ছাত্ররা বলছিল অন্য জায়গায় যাইতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেখানে বললো না, তাহলে বঙ্গভবনে। তখন তারা বঙ্গভবনে যাইতে রাজি হয়েছে। ভেড়ার মতো যারা গেছে তারা কারা? আপনি যেটা বললেন স্রেফ রাজনীতি। বঙ্গভবনেও যখন গেছে যায় নাই, তখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছিল, এইবার আসেন, এই যে প্রশ্ন বাইরে আসছে, জাতীয় সরকার করার বলছে না, বিএনপি রাজি হয় নাই। ফখরুল ইসলাম আলমগীর বলছিল, সবাই বলছে যে জাতীয় সরকার করেন না, 3 মাস পরে তো নির্বাচন হবে। যখন হলো না, 7 তারিখে জনসভা দিছে না পল্টনে, সেখানে ইলেকশন চাইছে না, কার কাছে বলছে? তো তখন কার কাছে চাইছিল? 7 তারিখে যে দায়িত্বের সেনা প্রধান, বা 8 তারিখে ক্ষমতা একটা কিছু তো কইবেন, কার কাছে চাইছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস। যেটা আপনি নেপালের উদাহরণ দিলেন, শুনুন, নেপালে 7 তারিখে কার কাছে নির্বাচন চাইছিল, এটা একটু বলেন। 7 তারিখের নির্বাচনে যারা দায়িত্বে ছিল কারা বলেন না? ছাত্ররা দায়িত্ব ছিল, ছাত্ররা ইউনূসকে আনার জন্য অপেক্ষা করছে। সে তো ইউনূস আসে নাই, নাহিদ আছে, ওই যে যারা আছে, ইউনূস সাহেব আসলে তো 8 তারিখ। হ্যাঁ 8 তারিখে এসে দায়িত্ব নিছে। 7 তারিখ কার কাছে চাইছিল একটু বলেন। সেদিন তো তখন তো রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতিও ছিলেন। রাষ্ট্রপতির কি নির্বাচন দেওয়ার ইখতিয়ার আছে? এবং জাতির উদ্দেশ্যে ভাষণে তো সেনাপ্রধান গোটা জাতির দায়িত্ব নিয়েছে। সেইটা বলেন, তাহলে কি সেনাপ্রধানের কাছে চাইছিল? এক জায়গায় তো থাকবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এক জায়গায় থাকতে নেপালের হবে। উদাহরণ দিলেন, নেপালে তো রাষ্ট্রযন্ত্র চেঞ্জ হয়েছে, ঠিক আছে, নেপালে 8 ওখানে থেকে পিআর সিস্টেমের কারণে সরকার এতবার চেঞ্জ হয়েছে। আরে ভাই, পিআর সিস্টেমের কারণে, যে কারণে আমরা তো পিআর সিস্টেমে নাই। আর ইউনূস নির্বাচন ডিলে করছে, 6 মাস ভিতরে নির্বাচন। এখন সবচেয়ে বেস্ট ফর্মুলা কি জানেন? 8 তারিখে সরকারে বসছে। না আজিজ ভাই, এখন আমাদের সবচেয়ে উচিত কি জানেন? এই 2/3 মেজরিটি পাইছি না, 2/3 মেজরিটি মানে কি জানেন? আই ডোন্ট বদার এনিবডি, সিম্পল। আপনি ইউ ক্যানট ওয়েস্ট টাইম অফ পার্লামেন্ট। লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। আমার সিম্পল সাজেশন, দেশে হামের সমস্যা, দেশে তেলের সমস্যা, সাধারণ লোকের সমস্যা, এই
আমাদের পার্লামেন্টে কি হবে এটা আমাদের বুঝ হয়ে গেছে। যা মন চায় তাই কইরা আপনারা জনগণের জনদুর্ভোগ নিয়ে কাজ করুক। মৌলিক কি কি প্রয়োজন সেটাও সরকার করতে বাধ্য। সরকার ছাড়া করবে কে? সুতরাং সরকারের এই যে সকাল বিকাল আমি দেখছি টকশোতেই সব বলে হ্যাঁ বিরোধী দল ওইটা নিয়ে কথা বলেন, এটা বলবে কেন? আপনি 2/3 মেজরিটি পাইছেন, আপনি অধ্যাদেশ মধ্যাদেশ যা মন চায় তাই করেন, সংবিধান যা মন চায় তাই করেন। আমার তেলের জন্য যাতে যা মন চায় তাই কি করা যায় নাকি? করছে তো, ডেফিনেটলি করছে। আচ্ছা, কিভাবে করছে আমরা এই বিষয়ে আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ সরাসরি যাচ্ছে আলোচনা। বিরতির আগে রাজ্জাকি ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম যে যেহেতু অ্যাবসলিউট মেজরিটি পেয়ে গেছে, তারা মানে যা খুশি তাই করতে পারে। আসলে কি যা খুশি তাই করা যায়? জি, করা যায়। কেন করা আমি বলি, এখন তো সংবিধানটা সাথে না, এই জন্য তবু বলি, মুখস্থ বলতেছি। রাষ্ট্রপতির আদেশ আইন কোট করে রাখতে পারবে। সংবিধানের যে সংবিধানের কথা বারবার বলা হচ্ছে, সংবিধানের 152(2)তে বলা আছে রাষ্ট্রপতির আদেশ আইন। দেখাবো আরেকটা দেখেন না, রাষ্ট্রপতির কোনো আদেশ দেওয়ার ক্ষমতাই নাই। ওটা লেখা আছে, ওইটাতেই লেখা আছে, ওইটাই লেখা আছে। আপনি বলেন সংস্কার নাই, সংবিধানে আছে সংশোধন, আপনারা সংস্কার। আচ্ছা ভাই, আমি বলতে না দিলে আমি আসবে আপনার কাছে, আসবো রাজ্জাকি ভাই বলেন। এই বললো সংবিধান, এই বললো সংস্কার বলতে কিছু নাই। আপনি যদি বিএনপির এই যে দেখেন, এই যে ওইটাতে আছে 93-এর 1 অনুচ্ছেদের কতে আছে, যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনগতভাবে করা যায় না সেটা আদেশ হবে। যেটা করা যায় সেটা করা যাবে না, তার মানে প্রেসিডেন্টের এখতিয়ার নাই। আচ্ছা, বেশ ভালো। জি, আসবো আমরা। রাজ্জাকি ভাই প্লিজ। রাষ্ট্রপতির আদেশ তখনই আসে যখন সংসদ থাকে না। সংসদ থাকে নাই, আদেশ আসছে। আদেশটা সংবিধানের 152(2) মোতাবেক এইটা আইন। এই আইন যতক্ষণ তো বাতিল না হয় আপনাকে মানতে হবে। আপনি তো সেই আইনের আলোকেই আছেন। এই আইনের আলোকে গণভোট হয়েছে। আচ্ছা, গণভোটটা কারা চাইছে? আজকে যারা ক্ষমতায় তারা চাইছে। তারপরে গণভোট আগে পরে হওয়ার কথা ছিল, ইলেকশনের আগে না ইলেকশনের দিনে। যারা ক্ষমতা আছে তারা বলেছে যে গণভোটের দরকার নেই। কি বলেন? প্রস্তাবও কি তারা গণভোটের? কোথায় আছেন আপনি? আমি টিভিতে বলতেছি, আপনি বুঝেন না? কি চাইছে? ওনরা চাইছে, তারা গণভোট চেয়েছে। গণভোট চাওয়ার পর জামাত বলছে আমরা নির্বাচনের আগে চাই, ওনরা বলছেন আমরা একই দিনে চাই। ভালো কথা, এই তো চাইছেন, গণভোট চাইছেন। হ্যাঁ, আপনি আইন জানেন না? আপনি বেআইনি প্রস্তাব দিচ্ছেন, বেআইনি প্রস্তাব মোতাবেক আসছে, সমস্যা কোথায়? যদি আপনারটাই ধরি আমি, সবাই যেটা মেনে নিবে সেটাই আইন। সবাই যেটা মেনে নিচ্ছে সেটা নিয়ে তার ভিত্তিতে নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে বলতেছেন ওইটা না হইলে, না মানলে নির্বাচন হইতো না। এই যে প্রতিশ্রুতি ভঙ্গ, তারা আপনার সাথে প্রতারণা করছে, আপনারা বলতেছেন আপনারাও তো প্রতারণার ইন্টেনশন নিয়ে এটা করছেন। আমি যদি মোটা দাগে বলি, এরপরে আসেন গণভোট হওয়ার পর আপনি সেই আইন মানবেন না কেন? রাষ্ট্রপতির আদেশ তো বাতিল হয় নাই, আপনি এখন বাতিল করে করবেন, ফলাফল তো হয়েছে ওইটার। আপনি এখন গণভোটের অধ্যাদেশ যদি বাতিল করে বলেন, গণভোটের অধ্যাদেশ বাতিল হয়েছে বলে গণভোটের রেজাল্টও বাতিল যদি হবে, আপনি এখন আইন করে পিছে এফেক্ট দিতে পারবেন? আজকে আইন করে তার পিছনে এফেক্ট দিতে পারবেন? তাহলে গণভোট তো রয়েই গেল, গণভোটের ফলাফলটা তো রয়ে গেল। এই যে জনগণের প্রতিশ্রুতি দিলেন, গণভোট আপনারা চাইলেন, তারপরে আপনি এখন এসে মানতেছেন না, এটা প্রতিশ্রুতি ভঙ্গ না? আমি সেটা বলছি। তাহলে এই যে মানতেছেন না, আপনার 2/3 মেজরিটি আছে, আপনার কেউ লাগবে না তো। আমি সেজন্য বলছি ডোন্ট ওয়েস্ট দ্য টাইম অফ পার্লামেন্ট। আননেসেসারি আমরা দেখতেছি যেটা কি হচ্ছে। আপনি বলছেন তো সকাল থেকে সন্ধ্যা মতো বৈশা, যদি আপনি যদি এক জায়গায় আর্গুমেন্ট করেন, আপনার পক্ষে যদি আপনার অ্যাবসলিউট মেজরিটি থাকে, আপনার কারোর উপরে ডিপেন্ড করতে হবে না, সেখানে আপনি সারাদিন বৈশা থাকলে ওয়েস্টেজ অফ টাইম ছাড়া আর কি? কোটি কোটি টাকা আপনার ব্যয় হচ্ছে পার্লামেন্টারি আমার যে খরচ, এস্টাবলিশমেন্ট। আমি ভাই খুব সিনসিয়ারলি বলতেছি, আমার কাছে মনে হয় যেহেতু আমরা কিছু মানবো না, না মানলে আমার তো দরকার নেই। এটা একদম জনগণের ওই যে খরচটা হয় পার্লামেন্টে, সেই টাকাও আমি গরিবের খাতে ব্যয় করি আমরা। কারণ আপনি আমার তো একটা বক্তব্যের জায়গা থাকতে হবে। আপনি কোনো প্রস্তাব বিরোধী দলের বলবার স্পেস নেই, তাকে বলুক, বললে কি হবে? বিরোধী দল তো বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে, আপনি করতেছেন না। তো আমি ডেইলি মনে করি ডেইলি 6 ঘন্টা করে একই বিষয়ে আলাপ করবো, লাভটা কি?
আমি সেই জন্য বলছি। সুতরাং আমার কাছে এইগুলো কুইক সিদ্ধান্ত নিয়ে জনগণের পাশে দাঁড়ান। জনগণ যত ফ্রাস্ট্রেটেড, আমরা কথায় কথায় বলি না আবার আন্দোলন করলে লোক পাবেন না, জনগণ যদি ফ্রাস্ট্রেট, মানুষ জনগণের আপনি ডাকে যায় কখন, যখন জনগণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আপনি যদি জনগণের দিকে তাকান, জনগণের টিকার দিকে তাকান, জনগণের তেলের দিকে তাকান, জনগণের সাধারণ চাওয়া পাওয়ার দিকে তাকান, এটা আপনার নৈতিক দায়িত্ব। কারণ কালকে বিরোধী দল যদি প্রস্তাব দেয় যে ওইটা বন্ধ করে ওই খাতের টাকাটা এইখানে দেন, আপনি শুনবেন না। কাজে সিদ্ধান্ত আপনারা নেন, জনগণকে ফ্রাস্ট্রেটেড না কইরা। আমরা চাই আপনারা 5 বছর ক্ষমতায় থাকেন, গণতান্ত্রিক চর্চাটা শুরু হোক। সুতরাং জনগণ যদি ফ্রাস্ট্রেটেড হয় তাহলে ইশারায় জনগণ মাঠে নামে, কোনো অপশন না পায়। আপনার খাদ্য সংকট হলে 1 প্লেট বিরিয়ানির জন্য মিছিলে যাবে, কথার কথা বলছি। সুতরাং আপনি জনগণের বিরোধী দল তো রাস্তায় নামবার কর্মসূচিও দিয়েছে, সেখানে আমি যাচ্ছি। আপনি কর্মসূচি দিয়ে লোক পাবে কখন, যখন সে ফ্রাস্ট্রেটেড। জি, আমি আপনাকে এক জায়গায় নিতে পারবো কখন, যখন আপনি অভাব, আপনি যত পার্সোনালিটি থাক, অভাব যখন জানলা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন দরজা দিয়ে বেরোয়, একটা কথা আছে। সুতরাং আমি বলতে চাচ্ছি সাধারণ জনগণের চাওয়া পাওয়া খুব সিম্পল। সাধারণ জনগণের পক্ষে থাকেন, সাধারণ জনগণের চিন্তা মানে যা আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, আন্দোলন হবে না। জি, আজিজ ভাই বলতে চাইছিলেন। না, আমি বলতে চাইছিলাম, ধরেন বিচারপতিদের এই জন্য খুবই যোগ্য বিচারপতি হওয়া উচিত। যারে তারে বিচারপতি 10 বছর আপনার প্র্যাকটিসিং লয়ার হলেও হতে পারবে না। কারণ এই চুল ফাঁকা অ্যাডভোকেটরা কিন্তু কথা বলে, আর্গুমেন্ট করে, তখন কিন্তু ওনারা যেভাবে বলে, যদি বিচারপতি ওটি বুঝে ফেলায় তাহলে মিসগাইড হতে পারে। যেমন উনি 152 অনুচ্ছেদের কথা বলল, আইন অর্থ বলছে আদেশ, অমক টমক আদেশ, অধ্যাদেশ ইত্যাদি আদেশ আছে, কিন্তু এই যে আছে তো আইন অর্থ, আমি বাঁচতেছি, আপনি ওইটাই শো করছেন, আপনি এটা পড়ছেন, আমি তাও দেখছি। আইন অর্থ কোন আইন অর্থ হলো অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদেশটা তো অবৈধ। আদেশটা তো অবৈধ। এই যে শোনেন, আমি পড়ে শোনাইলাম না, আদেশটা তো অবৈধ। তারপরেও প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ, যেটার ভিতরে আলী রিয়াজ সাহেব স্বাক্ষর নিছে, এর ভিতরে তো নোট অফ ডিসেন্ট আছে, গণভোট নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো তো দায় মুক্তি দিয়ে গেছে। তো বিএনপি তো বাধ্য নয় সেগুলো বাস্তবায়ন করতে। তারপরেও তো বিএনপি, ধরেন আমি বলি যে প্রথমে যে 133টা অধ্যাদেশ ছিল, আমি রাষ্ট্রপতির সাথে 1 to 1 কথা হয়েছে, কারণ আমার এলাকার আমার পূর্ব পরিচিত, এবং তিনি সব দেখাইছে, আমি নেই দেখাইছে, আমি বিশ্বস্ততার সাথে দেখছি, বলছে আমাকে এই অধ্যাদেশ অনেক অধ্যাদেশে জানেই না, তার নামে জারি করে দিছে। আপনি যেমন ধরেন অধ্যাদেশ খুঁজে বার করেন, প্রত্যেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতার 3 মাসের ভিভিআইপি মর্যাদা, এসএসএফ পাবে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের জন্য নিয়ে গেছে, অধ্যাদেশ বার করেন, নাই, গায়েব। কিন্তু আমার কাছে আছে, কারণ যখন এটা প্রিন্ট করছে তখন বুঝছে এটা মানুষ জানাজানি হলে হাউকান কাউ হবে, গায়েব করে দিছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে দুটোই আছে, আগেরটাও আছে, 2009 সালেরটাও আছে, 24 সালের দুটোই আছে, 1 বছরের নিচে। তো এই অধ্যাদেশ কেন আইন পাশ করবে? কেন ঠেকা পড়ছে যে অধ্যাদেশ গায়েব, যে অধ্যাদেশ প্রেসিডেন্ট স্বাক্ষর করে নাই, সে অধ্যাদেশ কেন করে নাই কেন? 133টার ভিতরে সেটা এই সরকার পার্লামেন্টে বলে নাই কেন, যে এটা স্ক্যান করে নাই কেন? রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করুক যে কোনটা স্বাক্ষর করছেন, কোনটা স্বাক্ষর করেন নাই। যেগুলো স্বাক্ষর করেন নাই ওগুলো বাতিল, ওগুলো নাই, তারপরে বাকি আইন করেন। এখন আমার কথা হচ্ছে যে তারা এরকম রাষ্ট্রপতির নামে যদি জারি করে সেটিও তো অপরাধ। অপরাধ তো বটেই, তার জন্য যে জারি করছে, ওই যে বললাম, উদাহরণ দিলাম, তো আপনি বার করেন, বিজি প্রেসের ওয়েবসাইটে যান, পাইবেন না তো। 1 বছরের যে ভিভিআইপি হয়েছে, এসএসএফ পারমিশন নিয়েছে প্রধান উপদেষ্টার, এটা বার করবেন? অধ্যাদেশ আছে আপনাদের কাছে? আমার কাছে আছে। কারণ যখন প্রথম দিন ঠিকই অধ্যাদেশ ছাপাওয়ালার সাথে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, ঠাক করে ধরে ফেলছে। এখন কি আছে যে ডেটে কি? হ্যাঁ, এটা আমার কাছে অরিজিনাল দুটোই আছে। নাই, তার এসএসএফ এর গার্ড দেওয়ার বিধান নাই, বিধান ওটা গায়েব করে দিচ্ছে, অধ্যাদেশটা গায়েব করে দিচ্ছে। এখনো তো এসএসএফ ডিউটি দিচ্ছে, কি জন্য দিদি? কারণ এসএসএফ তার অধ্যাদেশ তার কাছে আছে, দেখাইছে, এসএসএফ কে দেখাইছে, এই যে দাও, আসো আমার কাছে, পাহারা দাও। দেশটা কেমনে চলে? আচ্ছা, আমি একটু বলি এখন, আরে রাখেন, আমি বলি। আচ্ছা, আপনি তো এই দেখেন বাংলাদেশের ঘটনা, আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলাম আপনি কি আদেশে স্বাক্ষর করতে পারেন? উনি জবাব দিয়েছেন আমি তো পারি না, আমাকে দিয়ে পারাচ্ছে মানে হলো জোর করে করাচ্ছে।
তো জোর করে যে করাচ্ছে ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। আমরা কি আদৌ খুঁজে বের করছি কে তাকে চাপ দিয়ে করাচ্ছে? করায় নাই। 2, রাষ্ট্রপতি বলছেন আমি সব কি রাগ অনুরাগের উপরে ঊর্ধ্বে উঠে সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আমি করব। আপনি রাষ্ট্রপতি থাকার যোগ্য? আপনাকে থুমকি দিয়ে করাই এটি ওনার ওথ, এটি হ্যাঁ ভায়োলেশন অফ ওথ। মানে ফৌজদারি মামলার অন্ত নাই। তার এমন এক সময় বিএনপি যখন ছাড়বে তখন দেখবে সরিষার ফুল কাকে বলে চোখে। জি, তারপর রাজাকি ভাই, না শেষ করে দিচ্ছি, বলতে হবে। রাষ্ট্রপতিকে পারাচ্ছে কথাটা কেন বললাম? এলজিআর প্রতিমন্ত্রী পার্লামেন্টে বলছে আমাদের বিরাট সাকসেস কি কি আমরা যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে বলাইছি শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার। ওটা হলো আহমক মন্ত্রী কথা সেটা না তো বলাইছে। তাইলে ওই যে রাষ্ট্রপতি বলছে আমি পারি না, পারাচ্ছে। কে পারাচ্ছে? তারাই পারাচ্ছে নিশ্চয়ই। এলজেডি মিনিস্টার তো তাই বললো। সর্বোপরি আসেন, উনি যেটা বললো অধ্যাদেশ স্বাক্ষর করেন নাই, ভুয়ার উপরে ইউনূস সাহেব এসএসএফ নিয়ে ঘুরতেছে, বাংলাদেশের আর্মি বোকা আর্মি বইসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বইসে আছে, ইউনূস সাহেব এসএসএফ। আমি কোন দেশে আছি রে ভাই? আমি তো বুঝি না এই দেশে আমরা কি বসবাস যোগ্য? যে আজিজ ভাই যেটা কইলো একটা ভুয়ার উপরে অধ্যাদেশ, এইভাবে দেশটা চলে। আর আমরা এটা বলি নির্বিকার। রাষ্ট্রপতি তাকায় রইছে, আর্মি চিফ তাকায় রইছে, ডিজিএফআই তাকায় রইছে, এনএসআই তাকায় রইছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকায় রইছে, ইউনূস সাহেব এসএসএফ সিকিউরিটি দিচ্ছে ভুয়া তথ্যের উপরে। সুবহানাল্লাহ। জি, আমরা আরো শুনবো। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। আবু হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, শেষ করুন প্রসঙ্গ। না ভাই, আমি বলবো কি বলেন, আমি যেটা বাস্তব, যদি আপনি আসেন দেখেন, অ্যাকচুয়ালি আমার পার্লামেন্ট ফ্রম ডে 1 এটা অকার্যকর হয়ে গেছে। এখন আমরা যদি বলেন আপনি যা বলবেন তাই আমাকে মাইনে আসতে হবে, তো যা বলবেন তাই যদি মাইনে আসতে হয় সেজন্য তো আমার যাওয়ার প্রয়োজন নাই রে ভাই। আমি ভাই খুব সিনসিয়ারলি বলছি, ডে 1 থেকেই অকার্যকর, ডে 1 থেকেই অকার্যকর। তো আমি যা বলতেছি তাই তো চূড়ান্ত। 2/3 মেজরিটি পাওয়া মানে কি? 2/3 মেজরিটি আমি বাংলাদেশে, এটা তো জনগণ দিয়েছে। আমি তো সেই বিতর্কে যাচ্ছি না ভাই। জনগণ দিয়েছে যদি আসেন তাহলে আরও অনেক প্রশ্ন। একটা দেশে গণভোট যখন 2বার কাউন্ট করা হয়, একবার কাউন্ট করলেন, যা পাইলেন তো পাইলেন 12 তারিখ, তারপরে 13 তারিখ প্রজ্ঞাপন দিলেন, তার 7 দিন পরে আবার গুনলেন, গুনে 10 লাখ ভোট বাতিল পাইলেন, আর একটা প্রজ্ঞাপন দিলেন, দিচ্ছেন না? হয় নাকি এটা? 10 লাখ ভোট কি বাড়ির কাছে? আপনি বাতিল ভোট তাহলে 12 তারিখ কি গুনছিলেন? আবার আরেকজনে বলতেছে যে উগ্রবাদী যারা যারা মানে ক্ষমতায় যাতে আসতে না পারে সেজন্য যা করার আমরা তাই করেছি। তাহলে যারা ক্ষমতায় গেছে তারা উগ্রবাদী না, উগ্রবাদীদেরকে ঠেকানোর জন্য যা করা করছিল। এই কথার পর নির্বাচনটা বিতর্কিত হয় না? আবার বলা হচ্ছে দায়িত্বশীল কোনো 6 জনের মধ্যে, ছাত্রদের 6 জনের মধ্যে কারো পাশ করানো হয়েছে, জামাতের কাউকে পাশ করে আনা হয়েছে। এই সমস্ত জায়গার ইঞ্জিনিয়ারিংগুলো আমাদের বিশ্বাস হবে। আর ওই 2/3 মেজরিটিতে কোনো ইঞ্জিনিয়ারিং হয় নাই, একেবারে এটা বিষয়গুলো এরকম আসে না। তো সেজন্য ওই বিতর্কে যাইতে চাই না। আমার কথা হলো 2/3 মেজরিটি পাওয়ার পর বাংলাদেশের পার্লামেন্ট বিরোধী দলের কখনোই কাউন্ট করে, আর কাউন্ট করার প্রয়োজনও নাই। এটা যৌক্তিক, আমি বলছি না এটা অযৌক্তিক। সুতরাং আমার কাছে মনে, আমি আবারও বলছি, ফিনিশিং আমি জানি না, এটা হয়তো আমার শেষ রাউন্ড। সিম্পল বক্তব্য আমার ভাই, পার্লামেন্টে আপনারা যদি মনে করেন পার্লামেন্ট টিকিয়ে রাখার জন্য, একদিন পার্লামেন্ট কিন্তু 90 কার্য দিবস পর্যন্ত না গেলে বাতিল হয়। তো আজকে একদিন যান, যাওয়ার পর 2 মাস বন্ধ থাকুক, আবার একদিন যাবেন, দরজা খুলে, অনেক সময় গাড়ি স্টার্ট দিয়ে সকালবেলা উঠে গাড়িটা বন্ধ থাকে, স্টার্ট দেয় কেন? যাতে ইঞ্জিন বৈশা না যায়। তো এই সংসদের সদস্য পদ যাতে ঠিক থাকে আপনাদের 5 বছর পর্যন্ত, জাস্ট যাবেন একদিন, মাসে 2 দিন যাইয়া ঠিক রেখে জনগণের পাশে দাঁড়ান, জনগণের উন্নয়ন করেন, অর্থনীতি চালু করেন, এই সব করেন। আমাদেরকে এইদিকে ডাইভার্ট করেন না। আমার কাছে মনে হয় আপনার ডাইভার্ট করতেছেন আমাদেরকে। ফর গডস সেক, দেশের লোকরা যে আগে প্রথম হলে আপনার লোককে ভালোবাসেন কিনা, লোককে ভালোবাসলে প্রি কন্ডিশন হলে আপনি বাংলাদেশপন্থী হইতে হবে। আপনি মুখে আমার কি বলে আমার বিবেক না, আপনার বিবেকটা আপনি জিগান আপনি বাংলাদেশে কিনা। যে লোক মনে প্রাণে বিশ্বাস করে আমি বাংলাদেশি, তার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন করায় কোনো জটিলতা থাকার কথা না।
আমি পরিষ্কার আবারও বলছি, যিনি বিশ্বাস করেন তিনি আমার কাছে পরীক্ষা দিতে হবে না। আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি বাংলাদেশি কি না। আপনি যদি অ্যাবসোলুটলি বাংলাদেশি হন তাহলে এই সংস্কার যেটা আসছে, সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার, তাতে কি হবে? দেশের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, ফরেন পলিসির কোনো ক্ষতি হবে না, বিদেশের সাথে আমার শত্রুতা হবে না, শুধু আমার আভ্যন্তরীণ ব্যাপার। তাহলে আপনি আভ্যন্তরীণ ব্যাপারে এটাকে এইভাবে একচ্ছত্র করতে চাচ্ছেন কার স্বার্থে? বাংলাদেশের স্বার্থে হলে তো এটা গ্রহণযোগ্য না। আপনি বিচারের প্রক্রিয়ায় সেই অধ্যাদেশও বাতিল করে দিয়েছেন। তার মানে কি? আপনাকে ভয় পেতে হবে। আপনি যখন হাঁটবেন চিফ জাস্টিস ভাববে এর উপর আমার চাকরি নির্ভর করে, এর উপর আমার অ্যাপয়েন্টমেন্ট নির্ভর করে। হোয়াই ডু ওয়ান্ট ইট? আপনি কেন স্বাধীনভাবে চলে? আপনি যদি গণতান্ত্রিক সরকার হইতে চান, প্রথম শর্তই হলেই আপনি দুর্বল সরকার হওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। কারণ গণতান্ত্রিক সরকারই দুর্বল সরকার, এই কারণে আনসারেবল। আর আপনি আনসারেবল হবেন না বইলা এই সমস্ত অধ্যাদেশ বাদ দিচ্ছেন। সেই মানবাধিকার অধ্যাদেশ, কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ, দুদকের চেয়ারম্যান নিয়োগ অধ্যাদেশ, রাজস্ব বিভাগে, সমস্ত জায়গায় না, এগুলো যাচাই বাছাই করে আবার উত্থাপন করে। ওই সমস্ত গল্প আমার শুনে লাভ নাই। আপনি এত যাচাই বাছাই করার দরকার নাই তো। কি যাচাই বাছাই করবেন আপনি? আবার আইন আনবেন, ঠিক আছে, যাচাই বাছাই করতে আবার আইন বানানো যায়। এখন পাস করেন নাই অধ্যাদেশ, ইউ হ্যাভ দ্য রাইট অ্যামেন্ডমেন্ট করার, সব কিছু করার। ভাই এগুলি বইলে লাভ নাই, এগুলো সাধারণ লোকে বোঝে। আমাকে অ্যাডভাইস দিয়েন না। আপনি গ্রামে গঞ্জে গিয়ে আলাপ করে দেখেন, এই কথাটা বললেন যে এই আইনগুলো এখন পাস করি নাই, আরও পোক্ত করে আনবো। তখন রিক্সাওয়ালা কি বলবে জানেন? আর দৌড়মিয়া শোন, এটা বাদ দাওনে লেগে কইছে। যদি না বলে আপনি টকশোতে আসবো না আমি। জি আজিজ ভাই। না, আমি রাজ্জাক ভাইয়ের সাথে একমত হয়ে ভিন্ন ভাষায় বলছি যে দেখেন, জুলাই সনদ হয়েছে, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ পেয়েছি, সব জায়গায় আকাঙ্ক্ষা কিন্তু একটা ছিল, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চেয়েছি, গণতন্ত্র চেয়েছি, আইনের শাসন, সুশাসন। এইটার জন্য যেটুকু করা দরকার সেটা আমার মনে হয় যে এই যে প্রক্রিয়া, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে না হবে এই বিতর্কে না যেয়ে এই করা উচিত। যেমন ধরেন এই যে আপনার অভ্যুত্থানের শক্তিদের যে দায় মুক্তি দেওয়া হয়েছে, এটাও কিন্তু ওই বাতিল না, মানে এটাও কিন্তু বলা হয়েছিল, যেগুলোকে ধরে রাখা হয়েছে 16টা, যে তাদেরকে আরো শক্তিশালী করে নতুনভাবে উপস্থাপন করা হবে। তো এটা তো উপস্থাপন করা হয়েছে এবং আইন হয়ে গেছে। আমরা ওয়েট করি এবং তারপরে শুধু রাজ্জাকি ভাইকে এটাই বলবো যে গণতন্ত্রে বিরোধী দল এবং সরকারি দল ডান হাত আর বাঁ হাত। বিরোধী দলকে সংসদে যেতে হবে, রাস্তায় থাকবে। এই যে অন্তত পক্ষে আমাদেরকে এডুকেটেড করার জন্য সরকারি দল কি অপরাধ করতেছে, খারাপ করতেছে, সেটা সংসদে আলোচনা করুক, আমরা দেখব, আমরা শুনবো। আমরা তো ওপিনিয়ন বিল্ডার, আমরা মিডিয়াতে কথা বলি, অপরাধের ব্যাপারটা কথা। যেমন আমি বলছি যে আপনি এয়ারপোর্টে দাঁড়ালেন, লন্ডন এয়ারপোর্টে দাঁড়ায়া প্রতিমন্ত্রী সাহেব, অ্যাডভাইজার প্রতিমন্ত্রী সাহেব লন্ডনে দাঁড়ায়া বলে দিলেন যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতের চাকরি নেই। এটা হলো? তাকে আসলে কল ব্যাক করলেই তো হয়তো, পারেন নাই তো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি সরকারে গেছেন, আপনার নীতি আদর্শ আলাদা, আপনি গভর্নর নতুন বানাবেন, তাকে বললে তো রিজাইন করতো। তো ওখানে তো আপনি এমনভাবে হুট করে জানে না, শোনে না, সে প্রেস কনফারেন্স করতে, তার চাকরি নেই। এটা তো হলো না, গণতান্ত্রিক পন্থা হলো না। তারপরে যে ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড যেভাবে করলো, একটা কনভেনিং কমিটি করছে, এটা নিয়ে তো বিতর্ক শুরু হয়েছে। তো এগুলো গণতান্ত্রিক রাজনীতি তো হয় না। তারপরে ধরেন আপনি, এটা ঠিক, যেমন সব জায়গায় লোকাল স্থানীয় সরকার সব জায়গায় প্রশাসক বসিয়েছেন, এটা আমি মানলাম যে আওয়ামী লীগের সময় ছিল যে অধিকাংশ পালিয়ে গেছে, এখন ওই প্রতিষ্ঠান ওইটাই আমি বলছি। সেখানে ধরেন আপনার যেটা ধরেন এখানে যদি অনুপাত হারে জামাতের এনসিপিরও প্রশাসক দিতেন তাহলে প্রশ্নটা উঠতো না, তাদের ভাগা দিতে হবে, এই একটি সমস্যা। আর ভিসি যেগুলো বানাইছে, এটা হচ্ছে, আমরাও কিন্তু ভিসি, আগে কিন্তু অ্যাক্ট ছিল না, কোনো প্যানেল হতো না, 4টে মাত্র ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, 4টে ইউনিভার্সিটিতে। সেখানে সিনেটে ভোট হয়, 3 জনের প্যানেল হয়, রাষ্ট্রপতি একজনকে ভিসি বানায়। সে তো 4টে ইউনিভার্সিটি বাদে 156টা ইউনিভার্সিটি আছে, ভিসি কেমনে বানাবো? ভিসি তো নিয়োগই দিতে হবে, কিন্তু নিয়োগ দেওয়ার সময় অবশ্যই
যে দক্ষ প্রশাসনে এবং সবচাইতে নাম করা শিক্ষক বায়াস না, পলিটিক্যাল ক্যাডার ভিসি বানানো উচিত নয়। আমিও তো ভিসি পাইছি ইউনিভার্সিটিতে, সায়েন্টিস্ট মহফিজউদ্দিন আহমেদ, কোনো বিতর্ক ছিল না। জিল্লুর রহমান সিদ্দিকী দূরবীন দিয়ে দেখতো, সৈয়দ আলী আসাদ দূরবীন দিয়ে দেখতে হতো কোনো পলিটিক্স করে কিনা, এরকম ভিসি ছিল। ডক্টর এনামুল হক, আপনি ভিসি দেন না, এরকম বাছাই বাছাই ভিসি দেন, সমস্যা নেই। কিন্তু পলিটিক্যাল ক্যাডারকে পুনর্বাসন করতে আপনি ভিসি বানাবেন, আপনার স্থানীয় সরকারে বসায় দিবেন, তা তো হয় না। এটা কারণ এটা নির্বাচিত সরকার, আপনাকে তো নির্বাচন যেতে হবে, নির্বাচন দিতে হবে। এখন কি যাদের প্রশাসক বানায় দিয়েছে তাদের প্রার্থী করলে সবাই জিতবে? তাও তো নাও জিততে পারে। সুতরাং প্রশাসক বানানোর ক্ষেত্রে বানান, যেহেতু সব ছেড়ে দিছে বা আইনেও আছে, বুঝলাম। কারণ আওয়ামী লীগ বলছিল যে একজন সিটি কর্পোরেশনের 6টা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেখানে একটা লোককে বসতে দেয় নাই, বিএনপির 6টাই জিতছিল, একটাও বসতে দেয় নাই। কারণ ফৌজদারি আইনে হলে চার্জশিট হলে সে বাদ, কেস দিয়ে তারা বাদ করে দিয়েছে 6টাকে। তো এখন বাদ করে দিয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে আইন করছে না, সরকার মনে করলেই বাদ দিতে পারে, এখন আগা গোড়া সব বাদ করে দিছে। তো এই জায়গা কি আপনি আমলারা দেশ চালাবে নাকি? তো এখন তো নিয়োগ দিয়ে দিছে, ইলেকশন একটা হয়েছে, ইরাক ইরান যুদ্ধ, তাফালিং চলতেছে, সমস্যা চলতেছে, এখন নির্বাচন করবে, সময়টা তো দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, বিএনপি 2/3 মেজরিটি পাইছে, 2/3 মেজরিটি আমাদের দেশে যখন যে সরকার পেয়েছে তাদের কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাইতে পারে নাই, তারা কিন্তু সবসময় স্বৈরাচার হয়ে উঠছে। এই সরকারের গতিও কি তাই দেখছেন? না, আমি তাই দেখছি না, আমার কথা হচ্ছে কিছু কিছু ঢুকছে তো তাই। আমার কাছে তো মনে হয় যে এটা বিএনপি একটা মধ্যপন্থী দল, জাতীয়তাবাদী দল, এটাকে খাস মধ্যপন্থী জাতীয়তাবাদী দল করতে হবে। এখানে দুর্নীতিবাজ আছে, এখানে গুপ্ত জামাত আছে ভিতরে, এগুলো ক্লিন করতে হবে। এটা তারেক রহমানের এটা চ্যালেঞ্জ, কারণ একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল দরকার যেখানে সবাই আশ্রয় নিতে পারে, এটা করতে হবে। তো অনেক চ্যালেঞ্জ আছে। তো তেলের ক্রাইসিস দরকার, এখন প্রায় হয়তো দুই সপ্তাহের জন্য আপনার সিজফায়ার হয়েছে, হয়তো এখন আস্তে আর মনে হয় যুদ্ধ হবে বলে মনে হচ্ছে না, কারণ পাকিস্তান মিডিয়েট করতেছে। এই একটা বড় সমস্যা কিন্তু গেল, কারণ জ্বালানি তো জীবন এবং জীবিকার লাইফ লাইন, এখান থেকে সরকার বেঁচে গেল। এখন তার নিজের সরকারটা ঠিক করুক, এবং অন্তত পক্ষে জুলাই সনদ যেটা আছে, অভ্যুত্থান হয়েছে, আকাঙ্ক্ষা আছে, আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, সেটা প্রতিষ্ঠিত করতে হলে যদি যা করতে হয়, এমন আপনি সংসদেই পাশ করেন, প্রক্রিয়া করেন, কিন্তু সবগুলো করেন। যেমন আপনার ছাত্রদেরকে দায় মুক্তি দিচ্ছেন, এরকম করেন। কিন্তু যদি না করেন, যদি আবার স্বৈরাচারের দিকে যান, তাহলে কিন্তু সবাই মুখ খুলবে। জি, এইটাই। ধন্যবাদ। রাজ্জাকি ভাই কিছু বলতে চান কিনা? একবারে ছোট্ট করে। আমি একই কথা বারবার বলবো, এই সংসদ আপনি কার্যকর হওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমার কাউকে প্রয়োজন নাই। আপনি তো একটা লোকের গুরুত্ব দেবেন কখন? যখন আপনার প্রয়োজন। আপনার তো কোনো প্রয়োজনীয়তা নাই, তা আপনি কি গুরুত্ব দেবেন? আপনি ইউ ক্যান স্পেন্ড গুড টাইম। আপনি কি হাল ছেড়ে দিয়েছেন? নো ওয়ে, আপনি আমার বুঝান না, লজিক্যালি তো বুঝাইতে হবে রে ভাই। আপনি খালি ইমোশনালি বললে হবে? আপনি কি দিয়ে আমার বুঝাবেন? আমি পার্লামেন্টে একটা বিষয় আলোচনা হয়েছে, আমরা উত্থাপন করি, এই যে আমি যে বিষয়টা বললাম যে দায় মুক্তি কেন, আমাদের কোনো অপরাধ নাই, এই স্বীকৃতিটা আনুক না। জি, ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি ভাই, আপনাকে ধন্যবাদ এম এ আজিজ ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি আগামী রোববার রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।